আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। টানা ৭ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে, এবং এই হিসেবে প্রায় ২ সপ্তাহ একটানা নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং সূচক কমেছে প্রায় ১৮০ পয়েন্টের মতো এই ২ সপ্তাহে। গতকাল পর্যন্ত সূচক কমেছিল ১৬১ পয়েন্ট, আজ সূচক কমেছে ১৮ পয়েন্ট, সেই হিসেবে ১৮০ পয়েন্টের মতো সূচক কমেছে, লেনদেনও কমেছে। এছাড়া সূচকের অবস্থান প্রায় ৫,০০০-এর নিচে চলে গিয়েছে। এই মিলিয়ে আমরা বলতে পারি যে সূচকের অবস্থান প্রায় ৬ মাস আগের অবস্থানে চলে গিয়েছে। তো ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো অ্যাপেক্স ফুটওয়্যারের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসি এর সঙ্গে। আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম মাইনুদ্দিন ভাই। জি মাইনুদ্দিন ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, সূচকের অবস্থান ৬ মাস আগের অবস্থানে চলে গিয়েছে, টানা ২ সপ্তাহ যাবৎ শেয়ার বাজারের পতন। এই পতনের কারণগুলো এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি রাইটলি বলেছেন, আমরা যেটা দেখলাম ইনফ্যাক্ট গত ৭ দিনের পতন, এবং যেটা আপনিও বললেন যে কিছুক্ষণ আগেও, যে টানা ৬ মাসের আমরা যদি দেখি, বিগত ৬ মাসের মধ্যে লেনদেনের মধ্যে এখন সর্বনিম্ন দিকে চলে আসছে। ইনফ্যাক্ট আসলে আমরা সবাই জানি এটার কোর রিজন গুলো অনেক জায়গা থেকে যদি আমরা বলি, যে একটা জায়গায় যেহেতু আমরা এখানে ফিজিক্যাল প্রোডাক্ট কোনো সেল হয় না, যে আমরা দেখতে পাই না, তো এখানে বড় একটা বিষয় হচ্ছে আস্থার জায়গা, ডেফিনেটলি। তো সেই জায়গা থেকে, এবং আপনি দেখেন টোটাল যে বিজনেসের যে ভ্যালু এবং ভলিউম দুইটাই কিন্তু হ্রাস পেয়েছে। আমরা ভ্যালুর জায়গা থেকে যেমন হ্রাস পেয়েছে, ডেফিনেটলি ইটস এ যে ম্যাটার অফ বিজনেস ইস্যু অলসো, যে বিজনেস যে কস্ট গুলো বেড়ে যাওয়া, আমরা জানি যে ব্যাংক ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন এন্ড আদার ফ্যাক্টর অলসো, এন্ড ভলিউমের জায়গা যেটা, সেটা আমি মনে করি যে আস্থার কারণে। ডেফিনেটলি আস্থা যদি থাকতো বা আস্থা যদি আবার ফিরে আসে, তাহলে হয়তো সেই পার্টটাকে বেড়ে আসতে পারে আর কি। জি, আস্থার ক্ষেত্রে আপনি বলছেন, আসলে আস্থা ফেরানোর মতো কোনো কাজ হয়েছে কি গত ৮ মাসে? আপনি যদি পুঁজিবাজারের কোনো পদক্ষেপের কথা বলেন, ৮ মাসে কোনো আইপিও নেই পুঁজিবাজারে, নিয়ন্ত্রক সংস্থার কোনো পদক্ষেপ আমরা দেখিনি যে আসলে ৮ মাসে দৃশ্যমান কোনো কিছু যেটার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাবে। তাহলে আস্থা ফিরে পেতে পারে কিভাবে? রাইট, আপনি যেটা বলছেন এটা রাইটলি বলেছেন, যে আমরা আইপিওর যে পার্ট থেকে যে ভালো কোনো আইপিও, ইনফ্যাক্ট কোনো আইপিও আসা আমরা আসলে ওরকম কোনো কিছু দেখিনি। এটা একটা মেজর রিজন হতে পারে। ইনফ্যাক্ট এই মার্কেটটাকে আমরা যেরকম একটা বডি আমরা বলি, একটা বডিতে যেমন এভরি আর্মস ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি ইকোনমিকে স্টেবল রাখার জন্য শুধুমাত্র যে আমি একটা সেক্টরকে ফোকাস দিব, অন্যকে ইয়ে করবো, তখন কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেট ওই তার জায়গায় ফিরে আসতে পারবে না। প্রত্যেকটা জায়গাতে ইকুয়াল ফোকাসটাকে রাখতে হবে। সেই জন্যই এই ক্ষেত্রে এই মার্কেটটাকেও স্টেবল রাখার জন্য, সাস্টেনেবল রাখার জন্য যে ফোকাসগুলো দরকার, যেমন ধরেন আপনি আইপিওর কথা যেটা আপনি রাইটলি বলেন, ট্যাক্স রিফর্মের একটা পার্ট হতে পারে ডেফিনেটলি। এবং আমরা দেখেছি অনেকগুলো রিকমেন্ডেশনও আসছে আমাদের যে টাস্ক ফোর্সের মাধ্যমে, সেই জায়গা থেকেও যদি আমরা বাস্তবায়নটা কিছুটা দেখতে পারি, তাহলে হয়তো আমরা সেখান থেকে অনেকটুকু ডেভেলপমেন্ট হতে পারে। জি, ট্যাক্স রিফর্মের কথা বলছেন, আবার অন্যদিকে এনবিআর চেয়ারম্যান বলছেন যে এবার নতুন করে কোনো কর অব্যাহতি দেয়া হবে না। গতকাল আরেকজন গেস্ট বলেছিলেন যে ব্যাংকিং খাতে যে পরিমাণ সুনজর আছে, পুঁজিবাজারের প্রতি কারো সুনজর নেই। তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে এনবিআর এবং পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের সুনজর কাটা যায়, আনা যায়, এটি কিভাবে করা সম্ভব? ডেফিনেটলি দেখেন, আমি কেন পাবলিক লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করবো যখন আমি একটা বেনিফিট দেখবো, রাইট? এট দ্য সেম টাইম আপনি দেখেন, যদি আমরা প্রাইভেট কোম্পানি এবং পাবলিক লিস্টেড কোম্পানির মধ্যে যদি দেখি, অনেকগুলো জায়গা থেকে আমরা লিস্টেড কোম্পানি কিন্তু আমরা যখন হাউসে ট্রেড করছি, সেখান থেকেও একটা ট্যাক্সের কিন্তু একটা বেনিফিট আসে। এট দ্য সেম টাইম আপনি অনেকগুলো রেগুলেশন আসার কারণে পাবলিকের, গভর্নমেন্টের অনেকগুলো জায়গা থেকে ইনডিরেক্টলি অনেক ধরনের বেনিফিট পায়, ট্যাক্স, ভ্যাট, কাস্টম রেগুলেশনের কারণে। তো সেই জায়গা থেকে আপনি যদি একটা সিগনিফিকেন্ট ভেরিয়েন্স না থাকে দুটার মধ্যে, তাহলে আসলে এই মানে প্রবলেমে আমার কাছে মনে হচ্ছে অনেক দূর থেকে যাবে। তো ডেফিনেটলি একটা সিগনিফিকেন্ট ভেরিয়েন্স আমরা প্রাইভেট কোম্পানির জন্য ট্যাক্স রেট এবং পাবলিক লিস্টেড কোম্পানির জন্য, অ্যাজ ওয়েল এজ ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও, আমি ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে যে ইনভেস্ট করবো, সেখানেও আমি যদি ইনভেস্টমেন্ট বেনিফিট বা আদার যে আমার ট্যাক্সের ক্যালকুলেশনের যে বেনিফিটটা, সেটাও যদি আমি ডিভিডেন্ডের পার্ট থেকে বা ইনভেস্টমেন্টের পার্ট থেকে পাওয়া যায়,
এইটা যদি দৃশ্যমান হয় তখনই আমি মনে করি যে একজন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তখন সেটাতে আকৃষ্ট হবে এই মার্কেটটাকে আরো বেশি ফোকাস দেওয়ার জন্য। এবং জি মাইনুদ্দিন ভাই, আবার ফিরে আপনার আসবে। এই বিষয়টিতে আমি আরেকটু অ্যাড করতে চাই। আপনি জানেন এনবিআর এর একটি তথ্য এসছে, প্রায় 2.25 লাখ কোটি টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্তি থাকলে কর ফাঁকির তো কোনো স্কোপ নেই। আপনি যেটা বলছেন তালিকাভুক্তি অতালিকাভুক্তির পার্থক্য, তাহলে পুঁজিবাজারে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পায়। অতালিকাভুক্ত থাকলে সেক্ষেত্রে সেটা ওই যে কর ফাঁকি হয়ে যায়। 2.25 লাখের মতো কর ফাঁকি হয়েছে, তাহলে কেন পুঁজিবাজারে আসে না? জি, এইটা আসলে যেটা আপনি রাইটলি বললেন, পুঁজিবাজারে আসে না কেন, যে রেগুলেটরি যে একটা রিফর্ম, ইজি অফ ডুইং বিজনেস, যেটা আমরা সবসময় বলি ইজি অফ ডুইং বিজনেস, আপনি পলিসিস গুলোও যদি একটু ইজি ওয়েতে থাকে তখন কিন্তু মানুষ অ্যাক্সেসটা বাড়বে। এবং আমি যদি দেখি যে অনেক সময় যারা আমরা ভালো কোম্পানির কথা বলি তারা আইসা যদি দেখা যায় এতটা আমি আরো কমপ্লেক্সের মধ্যে পড়ে যাই, তাহলে আমি এখনই ভালো আছি। তো জি এই ধরনের অ্যাক্সেস গুলোকে দেওয়া, ইজি অ্যাক্সেস দেওয়া, যাতে করে ভালো কোম্পানি আসে। এবং কোম্পানি ভালো করলে আমি দুইটা পয়েন্টে সবসময় বলি আসলে, যে কোম্পানিকে কিন্তু আপনি ভালো বিজনেস করারও সুযোগ দিতে হবে। তাহলে গিয়েই কিন্তু বিজনেস থেকে যেমন একটা গ্রোথ আসবে, এবং ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টমেন্ট তাকেও যদি ওই ধরনের কিছু বেনিফিট দেওয়া হয়, তখন এই দুইটার কম্বিনেশনই কিন্তু মানুষের আস্থা বলি, ভলিউম বলি, প্রাইস বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। জি মাইনুদ্দিন ভাই, আরেকটি প্রশ্ন করতে চাই। গতকাল আমাদের কিছু বিনিয়োগকারী বলেছেন যে আসলে নিয়ন্ত্রক সংস্থার মধ্যে যদি পরিবর্তন করা হয় লিডারশিপের ক্ষেত্রে, সেটি পুঁজিবাজারকে আসলে আস্থা ফেরাতে সাহায্য করতে পারে। আপনিও কি একমত কিনা? এইটা দেখেন আসলে একটা সংস্থা তো আর ব্যক্তি কেন্দ্রিক পুরোপুরি হয় না। ডেফিনেটলি এটা একটা বডির মাধ্যমে সিদ্ধান্ত হয়, কোনো একক ব্যক্তিদের সিদ্ধান্ত হয় ওরকমও না। বাট আমরা যদি ওই বডি থেকে যদি ওভারঅল ডিসিশনে যেটা কারেক্টিভ হইতে আসলে আমি মনে করি আমরা যে কোনো ফোরামে যে কোনো বডিতে যারাই আছি না কেন, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি অনেকগুলো জায়গা থেকে যে কোথায় আসলে আমাদের কারেকশন দরকার। ওই রাইট অ্যাপ্রোচটা যদি আমরা নিতে পারি তাহলে ডেফিনেটলি এটা পুঁজিবাজারকে পজিটিভলি ইফেক্ট করবে বলে আমি মনে করি। জি, আপনি আরেকটি বিষয় জানতে চাচ্ছি। 1996 সালে আমরা ধস দেখেছি, 2010 সালে ধস দেখেছি। আসলে এখনো ধসের সময় বলা যায় না, কিন্তু একটানা খরা এরকম কি দেখেছি? ওইরকম অবস্থা কি হতে পারে? এটা একদম টাফ আসলে। তো আমি এটাকে যেভাবে দেখি, দেখেন আসলে আমি আজকে যদি ইনভেস্ট করি, আমি কিন্তু আজকের জন্য না, আমি হয়তো এটা 6 মাস 1 বছর পরে সেল করব। তাহলে ফিউচার প্রজেকশনটা কোন দিকে যাচ্ছে আমি সেটাকে কিন্তু ফোকাস দিয়ে কিন্তু আমি ইনভেস্ট করে থাকি। তো ওই জায়গাটাই যদি আমরা আস্থাটা ফিরিয়ে আনতে পারি যে আমরা বিজনেস ফ্রেন্ডলি বা একটা সাস্টেনেবল ওয়েতে একটা গ্রো করা, তাহলে কিন্তু আমরা এটাতে যেতে পারি। রাতারাতি ওভারনাইট আসলে কোনো কিছু হয় না আমি মনে করি। জি। এই সাস্টেনেবল ওই রাইট ওয়েটাকে এস্টাবলিশ করা, তাহলে হয়তো আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারবো। জি, মাইনুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভাই। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অ্যাপেক্স ফুটওয়্যার এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবণী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।